ওকে, সো স্ট্রং অ্যাসিড আর এই দুইটা যখন এখানে বিক্রিয়া করবে, এখানে আমরা জানি সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় এবং পানি উৎপন্ন হয়। ওকে, এখন এখানে খেয়াল করো, সোডিয়াম প্লাস HCl মাইনাস। তো এখানে সোডিয়াম আসে কই থেকে? সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে। আর HCl আসে কই থেকে? সরি, এখানে ক্লোরাইড আয়ন আসে HCl থেকে। এটা একটু মনোযোগ দিয়ে শোনো। সো এখন HCl থেকে আমি যদি একটা হাইড্রোজেনকে ছেড়ে দিই, তাহলে আমার ক্লোরিন মাইনাস পাওয়া যায়। সো এটা যদি অ্যাসিড হয়, Cl মাইনাস কি হবে বলো তো? এটার কনজুগেট বেজ হবে না? এগুলো কি মনে আছে? হুম। আছে। ওকে। আর এটাও আমরা পড়ছিলাম যে শক্তিশালী অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক কি হবে বলতো? দুর্বল হবে। মানে হুম। যদি এটা স্ট্রং হয়, এটা কি হবে? এটা হবে উইক। ওকে। আবার আমাদের লবণের মধ্যে যে ক্লোরাইড আয়ন আছে, এটা তো আমরা দেখলাম, আর যে সোডিয়াম আয়ন, এটা হচ্ছে এইখান থেকে, এখান থেকে আসছে। ওকে, সো এখন হাইড্রোজেন ত্যাগ করলে এটা তোমার অ্যাসিড থেকে কনজুগেট বেস, এবং হাইড্রোজেন গ্রহণ করলে আমরা ওগুলা শিখছিলাম। বাট এখানে তুমি যদি এমনিতে মনে রাখার জন্য, এটা যদি তুমি যদি এই চিন্তা করো, আচ্ছা এটা যদিও অনুবন্ধী তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে এখানে কাউন্ট হবে না, বাট আমরা যদি এটা নর্মালি দেখি যে এটা কি, এটা স্ট্রং না? সো এটা কি হবে বলতো? এটা কিন্তু উইক হবে। ওকে, এখন এটা যদি উইক হয়, তার মানে কি? মানে ক্লোরিন এবং সোডিয়াম প্লাস এদের মধ্যে কোনো অ্যাসিড ও ক্ষার ধর্ম নেই। এটা বুঝছো? বুঝছি। আচ্ছা, এখন আমরা এগুলা মূলত হিসাব করবো শুধুমাত্র কনজুগেটটার ক্ষেত্রে। সোডিয়ামের তো এমনিতেই নাই, তোমার সোডিয়াম তোমার কখনোই অ্যাসিডিক অথবা ক্ষারীয় এগুলো হবে না। তো সোডিয়াম আমি জাস্ট বোঝানোর জন্য বললাম, বাট এই যে এই 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 রিয়েকশনটা কিন্তু কনজুগেটের মধ্যে নর্মালি আসে না, কারণ আমাদের কনজুগেট হিসাব করে হাইড্রোজেন ত্যাগ করা অথবা গ্রহণ করার মাধ্যমে। সো এই এই রিয়েকশনটা নাই। সো এই সোডিয়ামের কোনো অ্যাসিড ধর্ম বা ক্ষার ধর্ম নাই। ওকে, বাট এখন আমরা মানে শুধুমাত্র হিসাব করবো কনজুগেট দিয়ে। ওকে, সো এইটা একটু মনে রাখো, অ্যাসিড বা ক্ষার ধর্ম নাই। ওকে, তাহলে এখন আমাদের সোডিয়াম ক্লোরাইড এই দ্রবণটা ক্ষারীয় হবে নাকি অ্যাসিডিক হবে? এটা মূলত কার ধর্মের উপর নির্ভর করতেছে বলতো? এটা নির্ভর করতেছে কিন্তু ক্লোরিনের ধর্মের উপর, না? তো এখানে তোমার ক্লোরিন যেহেতু মানে এটা অনেক উইক হবে, কারণ HCl যেহেতু অনেক শক্তিশালী, এই জন্য ক্লোরিন হবে অনেক উইক। তার মানে এইখানে কোনো অ্যাসিড বা ক্ষার ধর্ম প্রদর্শন করবে না। সোডিয়াম ক্লোরাইড যে যৌগটা, এটা বুঝছো? এটা হবে সম্পূর্ণ প্রশমিত বা 100% নিউট্রাল। এটা ক্লিয়ার? হুম। তখন যদি 100% ক্লিয়ার হয়, তার মানে এর জন্য কি হবে বলতো? প্রশমন বিন্দু পিএইচ হবে কত? 7। কারণ এ তো সম্পূর্ণ তোমার প্রশমিত হয়ে গেছে, তো সম্পূর্ণ তোমার প্রশমিত যৌগের পিএইচ কত হয়? 7 হয় না?
এখন হ্যাঁ। আমরা কেন এখানে সোডিয়াম ক্লোরাইডের আমরা প্রকৃতি কেন শিখলাম, কারণ আমাদের প্রশমন বিন্দুতে কি কি উৎপন্ন হবে? লবণ এবং পানি। তো সব পানির হিসাবটা বাদ, আমরা লবণের প্রকৃতিটা এখানে কিরকম হচ্ছে আমরা সেটা নিয়ে এখানে কাউন্ট করব। ওকে, এখন এই যে আমরা একটু আগে যেটা শিখলাম যে উইক অ্যাসিড এবং স্ট্রং বেস, এর জন্য পিএইচ এর মান কেন 7 থেকে বড়? সরি, আমি বড় লিখছি না, ছোট লিখছি। এটা বড়, হ্যাঁ। এটা কেন 7 থেকে বড় হইলো এখন আশা করি বুঝবা। দেখো, একটা উইক অ্যাসিডের নাম CH3COOH। তার মানে এগুলো কিন্তু জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড গুলো কিন্তু নর্মালি উইকই হয়। সো নাম কি এটার? এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ওকে, অ্যাসিড নর্মালি কি করবে? একটা হাইড্রোজেন ত্যাগ করে অ্যাসিড না? সো এ যদি একটা হাইড্রোজেন ত্যাগ করে, এখানে তোমার কি উৎপন্ন হবে বলো তো? CH3C সি এটা ডাবল বুঝছো? মাইনাস। হ্যাঁ। ওকে, সো এই আয়নটাকে বলা হয় এসিটিক আয়ন। এটার অন্য একটা নাম হচ্ছে এসিটিক অ্যাসিড এই জন্য। আচ্ছা, তো এইটা যেহেতু একটা উইক অ্যাসিড, এর একটা উইক অ্যাসিড না? আর এইটা কি বলতো? হ্যাঁ। এইটা হচ্ছে তার কনজুগেট বেজ হবে না, বা অনুবন্ধী ক্ষারক হবে, এগুলো তো হুম। জানো। So এইটা কি হবে? এটা স্ট্রং হবে, কারণ উইক অ্যাসিডের জন্য এটা কি হবে? এটা স্ট্রং হবে না, এটা হবে স্ট্রং। ওকে, আর একটা স্ট্রং বেজ যদি আমরা ধরে নেই, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে আমরা যদি এখানে বিক্রিয়াটা লিখতে চাই যে এসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া যদি দেই, CH3C একটা এইচ ছেড়ে দিবে, সেইখানে এসে কে অ্যাড হবে? সোডিয়াম। আর এই যে এটার হাইড্রোজেন এবং এটার ওইস মিলে এখানে উৎপন্ন হবে পানি। ওকে, আর এখানে যে লবণের মধ্যে যে তোমার সোডিয়াম আছে, এই সোডিয়ামের তো কোনো অ্যাসিড বা ক্ষার ধর্ম নাই, আমরা তো শিখলাম। আর এইখানে যে আর একটা আয়ন আছে, এসিটিক অ্যাসিড আয়ন, এটার প্রকৃতি তোমার এখানে কিরকম হচ্ছে? এটার প্রকৃতি ক্ষারীয় না? এখানে কনজুগেট যে বেসটা বা এসিটিক অ্যাসিড আয়ন, হুম। এটা বুঝছো? এখন এইটা জাস্ট বললাম, বাট তোমার এত কমপ্লিকেটেড ওয়েতে মনে রাখার দরকার নাই। এটা তো আমরা আগে থেকে জানি। যদি এসিডটা সবল হয় এবং ক্ষারটা দুর্বল হয়, তাহলে লবণের প্রকৃতি কার মতো হবে? যে সবল তার মতো হবে, না? ওকে, আর যদি এসিড দুর্বল হয়, ক্ষার সবল হয়, তাহলে লবণের প্রকৃতি কার কার মতো হবে? অবশ্যই ক্ষারের মতো হবে। এটা বুঝছো? বুঝ। তাহলে এইটা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির। এবং এটা আমরা কোন বিন্দুতে পাবো বলতো? এই যে লবণ আর পানি, এটা তো প্রশমন বিন্দুতেই তো পাওয়া যায়। ঠিক। হুম। তাহলে প্রশমন বিন্দুতে যদি একটা ক্ষারীয় প্রকৃতির লবণ পাওয়া যায়, তাহলে ওই বিন্দুর পিএইচ কত হবে? 7 থেকে বড় হবে না? কারণ আমাদের ক্ষারের পিএইচ কি হয়? 7 থেকে বেশি হয়। এটা ক্লিয়ার? হ্যাঁ। ওকে, এবং এই গ্রাফগুলা তারপর কোন কোন নির্দেশক এখানে ব্যবহার করা হচ্ছে, নির্দেশকের বর্ণ পরিবর্তনের সীমা এবং প্রশমন বিন্দুতে পিএইচ কি হবে, এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আমরা যদি 3 নাম্বারটা দেখি, যে স্ট্রং অ্যাসিড, উইক বেজ।
তো আমাদের ওই অক্ষ বরাবর হচ্ছে পিএইচ। ওকে, এখন আমরা এখানে অ্যাড করব HCl। ওকে, প্রবল অ্যাসিড দুর্বল ক্ষার। এখন এই গ্রাফটা একটু উল্টো দিক থেকে শুরু হবে। মানে এখানে আমাদের পাত্রের মধ্যে থাকবে হচ্ছে বেস বা আহ, দুর্বল ক্ষার। দুর্বল ক্ষার এখানে কি নেওয়া যায়? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ওকে, এখন আমরা এখানে পাত্রের মধ্যে অ্যাড করব হচ্ছে HCl। ওকে, এখন এখানে এখানে খেয়াল করো। তো যেহেতু দুর্বল ক্ষার, আর যদি সবল ক্ষার হইতো তাহলে পিএইচ তোমার হয়তো 14 কাছাকাছি, কারণ পিএইচ এর মান যত বেশি হবে ক্ষারটা তত সবল, আর পিএইচ এর মান যত কম অ্যাসিডটা তত সবল। সো এটা উল্টা, কিন্তু এটা মনে রাখবা। তাহলে যেহেতু দুর্বল ক্ষার, তো পিএইচ এটা 10 থেকে 12-র মধ্যে একটা একটা সীমার মধ্যে শুরু হবে। সো এখন এটা তোমার 10 থেকে 12-র মধ্যে শুরু হইলো। এখন এটা অ্যাসিড যখন আমরা অ্যাড করতে থাকবো, এটা কি হবে বলো তো? পিএইচ বাড়বে না কমবে? বাড়বে। পিএইচ বাড়বে। অ্যাসিড অ্যাড করলে পিএইচ বাড়বে? না, কমবে। হ্যাঁ, তুমি যদি অ্যাসিড, তোমার এটা প্রথমে একটা দ্রবণে ক্ষার আছে, ক্ষারের পিএইচ তো বেশি থাকবে 7-এর উপরে। আর তুমি যদি তার মধ্যে অ্যাসিড যোগ করতে থাকো, মানে সেটা ধীরে ধীরে প্রশমন বিন্দুর দিকে তো আসতেছে। তার মানে সেটা কি হবে? পিএইচ তোমার ধীরে ধীরে 7-এর দিকে আসবে। এরপরে প্রশমন বিন্দু পার হওয়ার পর তুমি যদি আরো HCl অ্যাড করো, তার মানে তখন পিএইচটা, মানে তখন তোমার দ্রবণটা হবে মূলত এটা। আচ্ছা, এখন প্রশমন বিন্দু পার হওয়ার পরে তুমি যদি অ্যাসিড অ্যাড করো, তখন দ্রবণটা কিন্তু হবে অম্লীয় দ্রবণ না, বা এটা হবে তখন অ্যাসিডিক দ্রবণ। তাহলে পিএইচ কি হবে বলো তো? তখন আরো 7-এর থেকে পিএইচ কমতে থাকবে। বুঝছো? হ্যাঁ, ওকে, তাহলে আমাদের যদি 12 থেকে শুরু হয়, 12 থেকে শুরু হয়ে পিএইচ আমাদের কমতে থাকবে। পিএইচ কমতে, পিএইচ এখানে তোমার কমতেছে। ওকে, এরপরে এটার বর্ণ পরিবর্তনের সীমা কত? এর বর্ণ পরিবর্তনের সীমা হচ্ছে 4 থেকে 7। তার মানে যখন এটা 7, যখন 7 বরাবর আসবে, তখন এইখানে এখানে কি হবে? এবং 4 থেকে 7, তাহলে 4 থেকে 7-এর মধ্যে একটা আসবে স্ট্রেট লাইন। এইটা হচ্ছে তার বর্ণ পরিবর্তনের সীমা। এরপরে তুমি যদি আরো এই সিলেক্ট করো, পিএইচ আরো কমতে থাকবে। এই তো গ্রাফটা হবে এরকম, বুঝছো গ্রাফ? হুম, ওকে, তাহলে আমাদের এই যে পিএইচ 4 থেকে 7, এটা হচ্ছে এইখানে যে নির্দেশক গুলো ব্যবহার করা হয় তাদের বর্ণ পরিবর্তনের সীমা। সো এইখানে নির্দেশক ব্যবহার করা হয় কোনটা কোনটা? হুম, মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড। মিথাইল অরেঞ্জ এবং এটা হচ্ছে মিথাইল রেড, আর এদের বর্ণ পরিবর্তনের সীমা হচ্ছে, এটা কিন্তু এক এক বইয়ে এক এক রকম দেওয়া থাকবে। আমি যেগুলো লিখে দিচ্ছি এগুলো হাজারি স্যারের বই থেকে। তো বাংলাদেশের এডুকেশন সিস্টেমে তোমার হচ্ছে হাজারি স্যারের বইকে পীর মানা হয়। আসলে পীর বলতে তো বুঝোই যে পীর যা বলে তাই সঠিক। সো এইখানে হাজারি স্যারের বইয়ে যা মানে তোমার সংখ্যাগত মানগুলা, যদি তোমার হাজারি স্যারের বই এবং অন্যান্য বইতে কিছু পার্থক্য তো থাকে, বাট হাজারি স্যারের বইয়ে যা থাকবে সেটা ভুল হলেও ওইটাই ঠিক। সো এটা হবে 4 থেকে 7।
ওকে, এখন এইখানে একটা জিনিস বলো, স্ট্রং অ্যাসিড, যেমন স্ট্রং অ্যাসিড আমি যদি HCl নেই, আর দুর্বল ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তো এখান থেকে যে লবণটা হবে এটা তো বোঝাই যাচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড আর পানি। ওকে, এখন একটা জিনিস এখানে খেয়াল করো, এটার প্রকৃতি কিরকম হবে বলো, এটার প্রকৃতি কিরকম হবে? তাড়াতাড়ি বলো। ক্ষারীয়। ক্ষারীয় কেন? এইখানে স্ট্রং কে এখানে? স্ট্রং তো অ্যাসিড, অ্যাসিড। এটার হুম। প্রকৃতি হবে অ্যাসিডিক। হ্যাঁ। এখন তোমাকে যদি এটা ব্যাখ্যা করতে বলে যে এটা কেন অ্যাসিডিক, এটা এখন এটা এখন কিসের মাধ্যমে ব্যাখ্যা করবা? এটা এটা ব্যাখ্যা করতে হবে অনুবন্ধী এসিড অথবা ক্ষারের যেগুলো নিয়ম শিখাইলাম ওইগুলা দিয়ে। তো যাই হোক, ওইগুলা আমাদের এখানে লাগবে না, এগুলা জিজ্ঞেসও করে না, সেগুলো পরিবেশ রসায়নে জিজ্ঞেস করে। সো এগুলো পরিবেশ রসায়নে তো শেখানো হয়েছে, ওইখান থেকে পারবা আশা করি। ওকে, এখন এটা যদি হয় অ্যাসিডিক, তাহলে এখানে তোমার প্রশমন বিন্দুতে পিএইচ কত হবে বলো তো? মানে পিএইচ কতর মধ্যে হবে, 7 থেকে বড় হবে নাকি 7 থেকে ছোট হবে? ছোট। হ্যাঁ, এটা যে 7 থেকে ছোট হবে অবশ্যই। পিএইচ ইজ লেস দেন 7। আগেরটাতে ওই রকম কোন স্পেসিফিক ভ্যালু দেওয়া ছিল না, শুধুমাত্র 7 থেকে, আচ্ছা এখানে তো দেয়া ছিল বইয়ে, এটা লিখে নাও। এটা কই, এই যে প্রশমন বিন্দুতে পিএইচ 7 থেকে বড়, সো এইটা আসলে এইখানে তোমার প্রশমন বিন্দুতে পিএইচ এর মান, এটা কত দেওয়া বইয়ে, 8.8। আর এইখানে এটা তো 7 থেকে ছোট, এইখানে পিএইচ এর মানটা হচ্ছে 5.27। ওকে, বাট কেন 7 থেকে বড় বা কেন 7 থেকে ছোট হচ্ছে এটা তো আশা করি বুঝছো। আর এখানে তুমি যদি গ্রাফ গুলো আঁকতে চাও, তোমাকে অবশ্যই বর্ণ পরিবর্তনের সীমাটা মনে রাখতে হবে। বর্ণ পরিবর্তনের সীমা মনে না না রাখলে কিন্তু কোথায় স্ট্রেট লাইন হবে সেটা কিন্তু বুঝতে পারবে না। ওকে, আর আমাদের লাস্ট উইক অ্যাসিড উইক বেস, এর জন্য আসলে কোনো গ্রাফ নাই, কারণ এইখানে এখানে কোনো নির্দেশকই আসলে কাজ করে না। এখানে কোনো এখানে কোনো নির্দেশকই কাজ করে না। আর যখন দুইটাই স্ট্রং, স্ট্রং বেস স্ট্রং অ্যাসিড, এখানে সকল নির্দেশক কাজ করে। এগুলো কিন্তু এগুলো ভালোভাবে কিন্তু জানতে হবে, এখানে সকল নির্দেশকই কার্যকর, যেটা স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেজের ক্ষেত্রে। আর এখানে কোনো নির্দেশকই কাজ করে না। সো যেহেতু কোনো তোমার নির্দেশক কাজ করে না, সো বর্ণ পরিবর্তনের সীমাটিমা নাই, সো এইখানে ওইরকম কোনো গ্রাফও আসলে হয় না। ওকে, এইগুলো তো বুঝছো আশা করি। আচ্ছা দাঁড়াও, এখন এইখানে যে ছকটা আছে,
তীব্র অ্যাসিড তীব্র ক্ষারকের জন্য কত লিখে দিয়েছিলাম পিএইচ এর সীমা? তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের জন্য 4 থেকে 10। কবির স্যারের বইয়ে লেখা 3 থেকে 10। আচ্ছা, আমি এখানে একটা চার্ট দিয়ে দিচ্ছি। এইগুলা চার্টের হচ্ছে যে এই চার্টটা আছে, এগুলা হাজারি স্যারের বইয়ে এই চার্টটা নাই, তো এই জন্য অন্য একটা স্যারের বই থেকে দিয়ে দিচ্ছি। বাট বর্ণ পরিবর্তনের যে সীমাগুলো লিখে দিলাম ওগুলা আমি যেগুলো লিখে দিছি সেইগুলাই পরীক্ষায় লিখতে হবে, কারণ ওইটা আমি লিখে দিচ্ছি হাজারি স্যারের বই থেকে। তো হাজারি স্যারের বইয়ে যেটাই আছে সেইটাই সঠিক। এবং বাংলাদেশে ভর্তি পরীক্ষাগুলোতে তাই করা হয়, মানে একটা তুমি সলভ করতে গেলে দেখবা যে এই বইতে অনেকগুলো ভুল অ্যান্সার আছে, বাট যখন ওএমআর মেশিনে যখন চেক করা হয় তখন ওই ভুল অ্যান্সার গুলোই আসলে ওইখানে ইনপুট দেওয়া থাকে, তখন ওই অ্যান্সারটা সঠিক হিসেবে নেওয়া হয়, মানে বইতে যেটা আছে। ওই জন্য তুমি দেখা যাবে যে ঠিক লিখলে তোমার অ্যান্সার এই ভুল দিয়ে দিছে ওএমআর মেশিন। সেইটাই হচ্ছে আসলে সমস্যা। সো এই পার্টটুকু এইখান থেকে লেখা যাবে না, এইটা অবশ্যই লিখতে হবে এটা হাজারি স্যারের বই থেকে। আর এই যে তুমি এইটা মনে রাখতে পারো যে কার জন্য কোনটা নির্দেশক। এই যে যেমন তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারকের জন্য সকল নির্দেশক কার্যকর, এবং দুইটাই দুর্বল হলে কোনো নির্দেশকই কার্যকর হয় না। আর তীব্র অ্যাসিড মৃদু ক্ষার অথবা মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, তুমি এগুলা হাজারি স্যারের বইয়ে এই যে টাইট্রেশনের গ্রাফগুলা যে পেজে আছে, তুমি ওইখানে গিয়ে এগুলো আবার একটু দেখে নিতে পারো যে কোন কোন নির্দেশক কোথায় কোথায় ব্যবহার করা হয়। ওকে। আর এগুলা অত বেশি মানে প্রয়োজনীয় না। এই চারটা আসলে অত বেশি দরকার ছিল না, আমি যেগুলো লিখে দিচ্ছি এগুলো পড়লেই এনাফ। ওকে। তো হোপফুলি এই চ্যাপ্টার শেষ। তো তুমি যদি আগের পড়াগুলো ভালোভাবে রিভিশন দাও, আর ক খ তো অবশ্যই পড়বা, তো এগুলো পড়লে এই চ্যাপ্টার থেকে আশা করি আর সমস্যা হবে না। আচ্ছা, এখানে একটা সৃজনশীল ছিল, এটা দেখানো হয় না, এটা রাজশাহী বোর্ড 2022-এ আসছে। এখানে বলছে কি, ক নম্বর প্রশ্ন জৈব রসায়নের, এটাও জৈব রসায়নের। So, এগুলাতে পারবা না। 3 এবং 4 নং দ্রবণ। সো এখানে গ নম্বরের বিক্রিয়া হচ্ছে KMnO4 এর সাথে পটাশিয়াম আয়োডাইড, আর মিডিয়াম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এটা সহজ, পারবা, আইনস্টাইন পদ্ধতি। 1 নং দ্রবণ হতে 30 মিলিলিটারকে জারিত করতে দ্বিতীয় দ্রবণের দরকার হলে লোহার আকরিকে ভেজাল করি। এটা পারবা, এই যে ঘ নম্বর, সহজ। লোহার আকরিকের সাথে সালফিউরিক অ্যাসিড আছে, মানে এখানে বিক্রিয়াটা হচ্ছে ফেরাস সালফেট। একটু ধরো। তার মানে এখানে বিক্রিয়াটা হচ্ছে ফেরাস সালফেট, কারণ এই আয়রন আর তোমার ইয়া যদি বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড, তাহলে ফেরাস সালফেট আর কে জারিয়ে করতে দ্বিতীয় দ্রবণের দরকার হলো, তার মানে আর মিডিয়াম হচ্ছে কি অবশ্যই সালফিউরিক অ্যাসিড, কারণ এখানে তোমার এই প্রথম পাত্রে দ্রবণীয় সালফিউরিক অ্যাসিড ছিল। তো এখন তো এটা পারবাই। আর এখান থেকে তো ভেজালের পরিমাণ বের করতে বলছে। তো এটা তোমার দেয়া আছে 5 গ্রাম। আর এখানে সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা তো বের করতে পারবে। এস দেওয়া আছে, ভি দেওয়া আছে, এখান থেকে মোল সংখ্যা বের করবা। তো এখন এর মোল সংখ্যা দিয়ে সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা, তারপর সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা দিয়ে এর ভর, তারপর নমুনার ভর 5 গ্রাম, তারপরে তোমার নমুনা থেকে এই যে তোমার বিক্রিয়ার মাধ্যমে যে ভরটা আসবে ওইটা বের করে দিলে এখানে কি আসবে ভেজালের পরিমাণ। সহজ ম্যাথ, এগুলো পারবা আশা করি। এগুলা যে এই টাইপের ম্যাথই দেখবা যে টেস্ট পেপারে একদম সব ম্যাথই এই টাইপের।
তো এগুলো আশা করি সমস্যা হবে না, আমি যেভাবে শিখেছি ওইভাবে এগুলা মনে রাখবো। আর বই অথবা গাইডের নিয়ম দেখলে কিন্তু বুঝবা না, আবারও বলতেছি, এইগুলা ম্যাথ বই এবং গাইডের নিয়ম দিয়ে বুঝবা না। ওকে, সো এই চ্যাপ্টার শেষ। আর এখন তুমি পরীক্ষায় তো এই দুইটা সৃজনশীল আসবে শিওর। এখন মানে যদি ভাগ্য খারাপ থাকে তাহলে দেখা যাবে যে এইরকম এইরকম ক নম্বরে এবং খ নম্বরে জৈব যৌগের প্রশ্ন দিয়ে দিছে। তো আমি জৈব যৌগ ধরি নাই, কারণ জৈব যৌগ ধরলে আমাদের ওই একটা চ্যাপ্টার শেষ করতে 2 মাস লেগে যাবে। সো জৈব যৌগ এখন পর্যন্ত ধরি নাই। সো তুমি এগুলো রিভিশন দাও, পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন, এখান থেকে 4টা সৃজনশীল কনফার্ম। আর পরিমাণগত রসায়ন আমরা তো কালকে থেকে পড়বো। ওকে, সো আজকে এখানে থাক, এগুলো ঠিক মতো রিভিশন দিও। আচ্ছা।